প্রিয় লিসেনার্স, ফ্রাইডে স্পেশাল এপিসোডে এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে পড়ে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একরাম হোসেন রিয়ন। তার বাড়ি বগুড়া জেলার দুপচাচিয়াতে। তিনি 2019 সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। এখন একটি জব করছেন, আর বর্তমানে তিনি বাড়িতেই থাকেন। আর যে ঘটনাটি তিনি আমাদেরকে লিখে পাঠিয়েছেন, এই ঘটনাটি 2012 সালে তিনি যখন ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট ছিলেন তখন তার সাথে ঘটেছিল। তো উনি এত সুন্দর করে ঘটনাটি লিখে পাঠিয়েছেন, আসলে আমার মনে হয় আমি ওনার ভাষাতে যদি বলি এবং পড়ে শোনাই, আপনাদের সেটা বোধগম্য হতে অনেক বেশি সুবিধা হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তিনি ঠিক যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ঘটনাটি ঘটে 2012 সালের জানুয়ারিতে। তখন আমি ইন্টার সেকেন্ডারি স্টুডেন্ট। সেবার কলেজ পিকনিকে আমরা রাজশাহী যাব বলে ঠিক করি। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা 7 সদস্যের কমিটি বানাই পিকনিকের যাবতীয় কাজকর্ম করার জন্য। আমার গ্রামের একটা ফ্রেন্ড, ওর নাম শিপন, ও আর আমি কমিটিতে ছিলাম। মোটামুটি 3-4 দিন লেগেছিল পিকনিকের আয়োজন সম্পূর্ণ করতে। বাজার করা, বাস ঠিক করা, বাবুর্চি ঠিক করা, আরও অনেক কাজ। প্রতিদিনই কাজ করে আমরা কলেজে বসে হিসাব কমপ্লিট করে মোটামুটি রাত করেই ফিরতাম। সেদিন ছিল প্রস্তুতির শেষ দিন। কাজ হিসাব কমপ্লিট করতে করতে রাত প্রায় 12টা বেজে যায়। আবার ছোটখাটো একটা রান্নার আয়োজনও ছিল। সেটা সেরে যখন ফিরবো বলে ঠিক করি তখন রাত প্রায় 1:30টা বাজে। কলেজ থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি 1.5 কিলোমিটার। বাজার পার হয়ে যেখানে সবাই আলাদা হয়ে যায় সেখান থেকে 1 কিলোমিটারের রাস্তা। ওখান থেকে সবাইকে বিদায় দিয়ে আমি আর শিপন একসাথে বাসায় ফিরি। বাজারটা ক্রস করে যে রাস্তাটা পার হয়ে আমাদের গ্রামে যেতে হয় তার একটু বর্ণনা দেই, তাহলে লিসেনারদের বুঝতে অনেক সুবিধা হবে। রেল লাইনের পাশ ধরে রাস্তা গেছে মোটামুটি 1 কিলো। রেল লাইনের দুই পাশে 2টা রাস্তা, একটা রাস্তা পাকা আর একটা কাঁচা। পাকা রাস্তাটি বগুড়া যাওয়ার রাস্তা, শুধু সিএনজি চলতো এই রাস্তাটাতে, বড় গাড়ি চলতো না বললেই চলে। আর রেল লাইনের এ পাশের কাঁচা রাস্তা, ওটা দিয়ে আমরা হাঁটাচলা করতাম। দুপাশেই ছিল জমি। এক একটা এলাকা জুড়ে তেমন কোনো ঘরবাড়ি ছিল না। মোটামুটি আশেপাশের অনেকটা এলাকা জুড়েই তেমন কোনো ঘরবাড়ি ছিল না ওই সময়। মাঠের রাস্তাটি ধরে মোটামুটি অর্ধেক রাস্তায় গেলে একটা বট গাছ পড়ে। সেটা অনেক পুরনো গাছ। ওই গাছটা নিয়ে অনেক ভৌতিক ও রহস্যময় গল্প আছে, যা আমার বাপ দাদার মুখে শুনতাম। আর ঠিক উল্টো পাশে, মানে পাকা রাস্তাটির পরে কিছু জমি, তারপর নাগর নদী, আর সেইটার পরে ছিল একটি শ্মশান। মোটামুটি ভালো দূরত্বেই ছিল শ্মশানটা, একদম নদীর ওই পারে। যেহেতু বট গাছটা নিয়ে অনেক গল্প কথিত ছিল, এজন্য রাত হয়ে গেলে রেল লাইনের উপর দিয়েই বাড়ি যেত অধিকাংশ মানুষ। আমরাও রেল লাইনের উপর দিয়েই বাড়ি ফিরতাম। সেদিন ছিল বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, এই জন্যই ছুটির দিনে পিকনিকের আয়োজন করা হয়েছে। আর পরের দিন পিকনিক উপলক্ষে আমরা সকলে যাব রাজশাহীতে। দুজনে গল্প করতে করতে রেল লাইনের উপর দিয়ে বাসায় ফিরছিলাম। যখন অর্ধেক রাস্তা চলে আসি, বটগাছটা দেখতে পাই সামনে। কাঁচা রাস্তাটার নিচের জমিতেই ছিল বটগাছটা। গাছটি অনেক লম্বা ছিল আর দেখতেও একটু অদ্ভুত টাইপের ছিল। বটগাছটা সোজাসুজি আসতেই দেখি রেল লাইনের পাশে খেজুর গাছটার নিচে একজন মহিলা একদম জড়সড় হয়ে ঘোমটা দিয়ে বসে আছেন। হঠাৎ করে চোখ পড়াতে দুজনেই আমরা থমকে দাঁড়াই।
এখানে বলে রাখা ভালো যে তখন রাস্তাটিতে স্ট্রিট লাইটগুলো ছিল না, আর মোবাইলও ছিল বাটনওয়ালা নোকিয়ার একটা ফোন। সেটার টর্চের আলো কিন্তু খুব একটা ছিল না। আর এমনিতেই শীতের রাত, জ্যোৎস্না, তাই এমনিতেই হেঁটে যেতে পারছিলাম আমরা, কোনো অসুবিধে হচ্ছিল না। আর রেললাইনের পাশে খেজুর গাছগুলো, সেগুলো ছিল অনেক ছোট ছোট। খেজুর ধরলে এবং পাকলে হাত দিয়েই খেজুর পেড়ে খাওয়া যেত। যাই হোক, হঠাৎ করে সেই মহিলাটিকে দেখে আমরা থমকে দাঁড়াই। সাদা শাড়ি পরা ছিলেন তিনি, তাই আন্দাজ করে নিয়েছিলাম তিনি একজন বৃদ্ধা মহিলা। মহিলাটি একদম খেজুর গাছটার নিচে হাঁটু গেড়ে বসে আছেন, মাথায় লম্বা ঘোমটা দেয়া। চাঁদের আলোয় জাস্ট অবয়বটা বোঝা যাচ্ছে যে তিনি একজন মহিলা। আমরা দুজনেই হালকা ভয় পাই, আবার কিছুটা কিউরিসিটি নিয়েই তাকে ডাক দিলাম, এই যে এত রাতে এখানে কি করছেন, কে আপনি? কোনো উত্তর এলো না। আবারও একটু জোরেই আমি ডাক দিলাম, এই যে শুনতে পাচ্ছেন, কে আপনি? এরকম একটা শীতের জায়গায় এত রাতে কেন বসে আছেন? আপনার শীত করছে না? তারপরও কোনো আওয়াজ নেই। তিনি মাথা তুলে দেখলেন না পর্যন্ত। এটা দেখে আমাদের দুজনের কিউরিসিটি আরো বেড়ে গেল। তখন মনে হলো হয়তো তার মাথায় সমস্যা রয়েছে, তাই ভুল করে এখানে বসে আছে। কারণ সে সময় আমাদের ওখানে কয়েকটা বৃদ্ধা পাগলি ছিলেন, তাদেরকে স্টেশনের আশেপাশেই দেখা যেত। যাই হোক, মোটামুটি কয়েকবার ডাকার পরেও যখন কোনো আওয়াজ আমরা পেলাম না, তখন পকেট থেকে ফোনটা বের করে টর্চটা জ্বালিয়ে ওনার দিকে ধরলাম। ধবধবা সাদা শাড়ি, কাফনের কাপড়ের মতো সাদা, আর পাগুলো ঢাকা ছিল সেই শাড়িটা দিয়েই। হঠাৎ করে পরিবেশটা কেমন যেন ভারী হয়ে গেল, আর আমার ভেতরে মনে হলো কাঁপুনি দিয়ে উঠল। এত সাদা কাপড় তো কাফনের কাপড়ও হয় না। শাড়িতে কোনো দাগ নেই, একদম নতুন সাদা শাড়ি। বন্ধুর দিকে তাকালাম, দেখলাম ও কিছুটা ঘাবড়ে পেছনে সরে গেছে। বিষয়টা অস্বাভাবিক মনে হলেও তখনও অতটা কেয়ার করিনি। শিপনকে বললাম, একটা গাছের ডাল ভেঙে নিয়ে আয় তো। ওনার ঘোমটাটা তুলে দেখি উনি কে, এত রাতে বসে আছেন উনি। আবার এতবার ডাকলাম, কোনো উত্তরও দিল না। শিপন আমার কথা মতো পাকা রাস্তাতে নেমে রাস্তার পাশে থাকা একটি আম গাছের ডাল ভেঙে নিয়ে এসে আমাকে দিল। এর মধ্যে আমিও কিছুটা পেছনে চলে এসেছি আপনা আপনি। মনে হচ্ছিল যে আমার পা ওনার কাছে যেতে চাচ্ছে না। ডালটা হাতে নিয়ে দুজন একসাথে এগিয়ে গেলাম ওই মহিলাটির দিকে। ওনার একটু দূরত্বে দাঁড়িয়ে, তখনও আমরা রেলের উপরে আর উনি নিচে, জাস্ট 2 ফুটের মতো দূরত্ব হবে। আমি একটু ঝুঁকে ডালটা দিয়ে ওনার মাথার কাপড়টা একটু উঠালাম। তারপর যেটা দেখলাম তাতে আমার পুরো শরীর কেঁপে উঠল। একটা অদ্ভুত বাতাস বয়ে গেল আমার পুরো শরীরে। ওনার চুলগুলো যেগুলো ছিল সেগুলো দিয়েই ওনার মুখের অধিকাংশ অংশ ঢাকা ছিল, আর মাথার যে চুলগুলো ছিল তার অর্ধেক চুল সাদা আর অর্ধেক চুল লালচে। মনে হচ্ছিল যে রক্ত মেখে অর্ধেক চুল তিনি লাল করেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, রাতের বেলা লাল বা খয়েরি এই রঙগুলো কিন্তু কালো দেখায়, কিন্তু আমরা স্পষ্টভাবে তার চুলের রং লাল দেখতে পাচ্ছিলাম। যদিও বা
তখন এই বিষয়গুলি আমাদের মাথায় কাজ করছিল না, যে রাতের বেলা চাঁদের আলোতে চুল, লাল চুল কালো দেখানোর কথা, কিন্তু লাল কেন দেখছি? কারণ তখন ওই সিচুয়েশনে এই বিষয়গুলো স্বাভাবিকভাবে মাথায় কাজ করে না। চুলের মাঝে দিয়ে চোখের যতটুকু অংশ আমরা দেখতে পেলাম, সেই চোখের বর্ণনা দেয়া আসলে আমার পক্ষে সম্ভব নয়। সেই চোখগুলো দিয়ে কাজলের মতো কালো পানি গড়িয়ে পড়ছিল, আর অসম্ভব রকমের একটা হিংস্রতা সেই চোখে। কাজলের মতো চোখের পানি হয়, এটা তো কখনোই সম্ভব নয়। মোবাইলের টর্চের আলো খুবই কম ছিল। চাঁদের আলোর সাথে মনে হচ্ছিল মোবাইলের আলো মিশে যাচ্ছিল, কারণ জ্যোৎস্না বেশ ভালোই ছিল। শুধু ঘোমটার ভেতরে থাকা ওই মহিলাটির চেহারা শনাক্ত করার জন্যই মোবাইলটি আমরা জ্বালিয়েছিলাম, কিন্তু ওনার যে চেহারা আমরা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হঠাৎ করে মনে হলো আমার হাত ওখানে আটকে আছে, আমি ডালটা টানও দিতে পারছি না, আর সোজা হয়ে দাঁড়াতেও পারছি না। আমি স্ট্যাচুর মতো ডালটা ধরে ঝুঁকে আছি ওখানে। পেছনে শিপনকে ডাকবো, সেই শক্তিটা আমি কোনোভাবেই পাচ্ছিলাম না। প্রাণপণ চেষ্টা করে মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারিনি। আমার হাত থরথর করে কাঁপছিল। চিৎকার করব সেই স্পর্ধা বা শক্তি কোনোটাই আমার ছিল না। জাস্ট মনে হচ্ছিল আমি কোনো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি। একটা চক্রের মতো কোনো একটা জায়গায় আমি আটকে আছি, আর সেটা আমাকে তলিয়ে নিয়ে যাচ্ছে অন্ধকারে। এভাবেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম আমি বলতে পারবো না। আরো একটি অদ্ভুত বিষয় হলো, শিপনও পেছন থেকে কিছুই বলছে না। হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ করে কেউ একজন বলে ওঠে, কিরে তোরা এত রাতে এখানে কি করছিস? এই আওয়াজ শুনে ততক্ষণে গিয়ে আমার মনে হলো আমি শক্তি ফিরে পেলাম। সোজা হয়ে দাঁড়িয়ে পেছন ফিরে দেখি শিপন ঠিক আমার পেছনেই, কিন্তু ওর অবস্থা আমার চেয়েও খারাপ। ওর মাথার চুল পর্যন্ত ঘামে ভিজে চকচক করছে। আমিও লক্ষ্য করলাম আমার কপাল দিয়ে ঘাম ঝরে পড়ছে। শীতকাল হলেও কতটুকু আমরা নার্ভাস হয়ে গিয়েছিলাম যে সকলে ঘেমে অস্থির হয়ে গিয়েছি। তারপর দুজন একসাথে তাকালাম সেই আওয়াজ দেওয়া ব্যক্তিটার দিকে। লোকটা আমাদের পরিচিত, সম্পর্কে আমাদের চাচা হয়। আমাদের বাসা থেকে কিছুটা দূরত্বে ওনার বাসা। নামাজি মানুষ এবং এলাকায় ঝাড়ফুঁক দেওয়ার কারণে অনেকেই ওনাকে চিনত এবং ভালোই নামডাক রয়েছে ওনার। তার নাম করিম চাচা। চাচা আবারও বলে উঠলেন, তোরা এত রাতে এখানে কি করিস? আমি চাচাকে সালাম দিলাম। চাচা সালামের উত্তর নিলেন। তখন চাচাকে বললাম, কলেজে কালকে ট্যুর আছে, কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে বাসায় ফিরছি। চাচা আমাদের দুজনকে বললেন যে এই মহিলাটা এখানে কে, চিনিস? তখন আমি বললাম, না চিনি না। আমরা এদিকে যাওয়ার সময় দেখি উনি বসে আছেন, তাই ওনাকে জিজ্ঞাসা করলাম, ওনার পরিচয় জানতে চাইলাম, কিন্তু উনি কিছুই বলছিলেন না। তাই কিউরিসিটি বশত একটি লাঠি দিয়ে ওনার ঘোমটাটা সরিয়ে ওনাকে দেখার চেষ্টা করছিলাম। চাচা ধমক দিয়ে আমাদেরকে বললেন, আমার কাছে আয়। তখন আমরা দুজনই চাচার কাছে গেলাম। চাচা আমাদেরকে বললেন, উনি ওখানে বসে আছেন, তাতে তোদের কি? তোরা বাসায় যাচ্ছিলি, বাসায় যা। আমি বললাম, আসলে এত রাতে একা একজন বৃদ্ধা মহিলা বসে আছেন, কোনো বিপদে পড়লো কিনা, তাই আসলে দেখার চেষ্টা করছিলাম। চাচা রাগ করে আমাদেরকে বললেন, চল আমার সাথে চল, আর যতই শব্দ আসুক পেছন থেকে ভুল করেও পেছন ফিরে তাকাবি না। আমরা চাচার সাথে যাবার সময় আবারও মহিলাটির দিকে তাকালাম, কিন্তু একই রকম ভাবে মহিলাটি কোনো নড়াচড়াও করছিল না, একদম নির্বিকার।
আমরা কিছু বলতে যাব, তখন আবারও চাচা ধমক দিয়ে আমাদেরকে বললেন, হাঁটতে শুরু কর তাড়াতাড়ি। দুজনে হাঁটতে শুরু করলাম, চাচা আমাদের পেছনে, আমরা সামনে। হাঁটা না বলে এক প্রকার দৌড়াতেই শুরু করলাম বলা চলে। হাঁটতে হাঁটতে শুনতে পাচ্ছিলাম পেছন থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল। মনে হচ্ছিল যদি কাউকে জীবিত অবস্থায় পুড়িয়ে ফেলা হয় সে যে কষ্টটা পাবে, ওই রকম একটা আর্তনাদ। তারপর মনে হলো আগুন জ্বলছে পেছনে, চারদিকে হঠাৎ আলোকিত হয়ে গেছে, আর শত শত মানুষ একসাথে মারামারি বা ধস্তাধস্তি করলে যে শব্দটা হবে ওই রকম শব্দ হচ্ছিল পেছন থেকে। বিকট আর্তনাদ করে গোঙানির মতো ফোঁস ফোঁস শব্দ করছিল কিছু, আর সেই শব্দ মনে হচ্ছিল ঠিক আমাদের ঘাড়ের কাছে হচ্ছিল। পেছনে শত শত কুকুর ধাওয়া করছিল আমাদেরকে, কিন্তু আমরা পেছন ফিরে তাকাচ্ছিলাম না। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ, আরো ভয়ঙ্কর আওয়াজ পরিবেশকে আরো ভয়ানক করে তোলে। আরো অদ্ভুত বিষয় হলো রেল লাইনের পাথরগুলো কেঁপে কেঁপে উঠছিল, যেমনটা ট্রেন গেলে হয়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমাদের এলাকার রাস্তার সামনে চলে আসলাম। প্রথমত ভয়ে, দ্বিতীয়ত দৌড়ে আসার কারণে দুজনেই বসে পড়লাম একসাথে। তারপর একে অপরের দিকে তাকালাম। কি হলো আমাদের সাথে? আর কেই বা ছিলেন উনি? ওই মহিলা। হঠাৎই মনে হলো চাচার কথা। চাচা কোথায় গেলেন? উনি মুরব্বী মানুষ, হয়তোবা আমাদের সাথে হেঁটে পারেননি, তাই হয়তোবা পেছনে উনি পড়ে গিয়েছেন। কিন্তু এত পেছনে কি পড়ার কথা? উনি কোথায় গেলেন? অনেক সাহস করেই দুজন তখন পেছনে তাকালাম, যদিও বা পেছনে তাকানো নিষেধ ছিল। পেছনে যতদূর চোখ যায় কাউকে দেখা যাচ্ছে না, চাঁদের আলোতে মোটামুটি অনেক দূর দেখা যাচ্ছিল। চাচাকে নিয়ে আমরা টেনশনে পড়ে গেলাম। কিছু দূর এগিয়ে গিয়ে যে দেখব সে সাহসটা দুজনের কারোরই ছিল না সেই সময়ে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আমাদের সামনে ব্রিজের ওই পাশে আগুন জ্বলে উঠল। লম্বা একটা খেজুর গাছে দাউ দাউ করে আগুন জ্বলছে। বটগাছটি ছিল আমাদের পেছনে, মানে পশ্চিম দিকে, আর আগুনটা জ্বলছিল আমাদের পূর্ব দিকে প্রায় হাফ কিলোমিটার দূরত্বে ব্রিজের ওখানটায়। এটা দেখে ভয়ে আমরা আবারও একসাথে দৌড় দিই। এক দৌড়ে আমাদের এলাকায় ঢুকে যাই। পরে বাসার সামনে আসলে আমার বন্ধুটা আমাকে বলে, আমার খুব ভয় করছে, আমাকে এগিয়ে দিয়ে আয়, একা একা বাসায় যেতে পারবো না। আমার বাসা থেকে কয়েকটা বাসা পার হয়েই একটা মোড় আছে, সেই মোড়টা ঘুরলেই ওর বাসা। কি আর করা, ওকে বাসায় রেখে এসে আমি আমার বাসায় ঢুকে যাই। বাসায় কাউকে কিছু বলতে নিষেধ করি আমার বন্ধুটাকে। বাসায় ঢুকে মোবাইলে দেখলাম রাত প্রায় 3টা বাজে। আমি কোনো রকমে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম, কারণ সকাল 7টায় আমাদের বাস। 6:30টার মধ্যে কলেজ গেটে পৌঁছাতে হবে। শুয়ে পড়লেও মাথার ভেতরে সেই ঘটনাটাই বারবার ঘুরে ফিরে আসছিল। এরকম ভাবতে ভাবতে হঠাৎ চাচার কথা মনে পড়ে। বিশ্বাস করুন প্রিয় লিসেনার্স, চাচার কথা মনে হওয়া মাত্রই আমার চিন্তা শক্তি ও নিঃশ্বাস দুটোই বন্ধ হওয়ার উপক্রম হয়ে যায়। কারণ চাচা গত 2 মাস আগে মারা গেছেন। তার কবর সেই ব্রিজের পাশে চাচাদের পারিবারিক কবরস্থানে। আমরা তাহলে কাকে দেখলাম? চাচার মতো সেই লোকটা যিনি আমাদেরকে সাহায্য করলেন, উনি আসলে কে ছিলেন? মৃত মানুষ তো কখনো ফিরে আসতে পারে না, তাহলে উনি কে? আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে যায়। আমি আর কিছু ভাবতে পারিনি। কখন কিভাবে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। পরে ঘুম ভাঙে শিপনের ডাকে। চোখ খুলে দেখি ও আমার সামনে বসে আছে। ওর চোখে মুখে বিস্ময়, চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম ও সারা রাত ঘুমাতে পারেনি। শিপন শুধু একটা কথাই আমাকে জিজ্ঞেস করলো, কিরে, চাচা কিভাবে ফিরে আসলো? আর গতকাল আমাদের সাথে কি হলো? শিপনের এই প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারিনি। বিস্ময় নিয়েই রেডি হয়ে কলেজে চলে গেলাম।
সারাদিন সবাই অনেক মজা করলো। রাজশাহীতে পদ্মা পাড়, চিড়িয়াখানা, বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই গেলাম আমরা। সবাই আনন্দ করলেও আমি আর শিপন কোনোভাবেই গত রাতের ঘটনা ভুলতে পারছিলাম না, আবার কাউকে কিছু বলতেও পারছিলাম না। আমরা দুজন বসে শুধু সেই বিষয়টি নিয়েই আলোচনা করছিলাম। রাতে যখন বাসায় ফিরলাম তখন রাত 12টা বাজে। তখনও সেই একই রাস্তা দিয়ে আসলাম, কিন্তু সেদিন আর কিছুই দেখতে পেলাম না। পরের দিন ঘুম থেকে উঠতে উঠতে জোহর ওয়াক্ত হয়ে গেল। যেহেতু আগের রাতে ভালো ঘুম হয়নি আর সারাদিন তো বিশ্রাম নেওয়ারও সুযোগ হয়নি, খুব ক্লান্ত ছিলাম, এই জন্য ঘুমটা একটু বেশি হয়ে গিয়েছিল। গোসল করে নামাজে গেলাম। নামাজ শেষে ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। তখন ইমাম সাহেব বললেন, তোমরা দুজন খুব বড় ধরনের একটা বিপদে পড়েছিলে। খুব খারাপ কিছু হতেও তোমাদের সাথে, কিন্তু কোনো একটা ভালো কাজের ওসিলায় তোমরা আল্লাহর অশেষ রহমতে বেঁচে ফিরেছ। সেই ভালো জিন আমাদের করিম চাচার রূপে এসে তোমাদেরকে বাঁচিয়েছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করো। এটি ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনাটি কতটা ভয়ের জানি না, তবে সেদিনের পর থেকে চাচার মুখটা মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে, আর লাল লাল রক্ত মাখা চোখগুলো আর চুলগুলো, এগুলো আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। ঠিকভাবে গুছিয়ে লিখতে পারলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। পরবর্তীতে বটগাছটা নিয়ে অনেক ঘটনা কালেকশন করতে পেরেছি। সময় হলে পরবর্তীতে সেই গাছটার ছবি সহ ঘটনা পাঠাবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইকরাম হোসেন রিয়ন, দুপচাচিয়া, বগুড়া। তারপর তার মোবাইল নাম্বারটি আমাদেরকে তিনি লিখে পাঠিয়েছেন। অনেক ধন্যবাদ রিয়ন আপনার চমৎকার একটি ঘটনার জন্য, যে ঘটনাটি আপনার সাথে ঘটেছে এবং আপনার বন্ধুর সাথে ঘটেছে। আশা করছি আপনি আরও চমৎকার কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন, যেহেতু আপনি ঘটনা সংগ্রহ করতে পেরেছেন। আপনার ঘটনার অপেক্ষায় আমাদের আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পরিবার। চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে পড়ে শোনাবো, এই ঘটনাটি সুদূর দুবাই থেকে আমাদের একজন প্রবাসী ভাই, তার নাম মোহাম্মদুল্লাহ, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানায়। তিনি এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ইমেল করে। ঘটনাটি তিনি যখন আমাদেরকে পাঠিয়েছেন, তিনি লিখেছেন যেন এটি আমার ভাষায় আমি পড়ে শোনাই। তো অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই, আপনি যে ঘটনাটি পাঠিয়েছেন। ঘটনাটি ছোট, আপনার বাবার সাথে ঘটেছিল এবং চমৎকার একটি ঘটনা এবং খুবই ভয়ানক ঘটনা এটি, যদিও বা ছোট। আশা করছি লিসেনার আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে মোহাম্মদুল্লাহ ভাই যেভাবে আমাদেরকে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আফনান ভাই ও লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি প্রথম ঘটনা শেয়ার করছি। অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। চলে যাই ঘটনায়। আমার নাম মোহাম্মদুল্লাহ। বর্তমানে আমার বয়স 22 বছর। আমার বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার কোনো একটি গ্রামে। সঙ্গত কারণে আমি গ্রামের নামটি প্রকাশ করছি না, আর আমার বাবার সঙ্গেই এই ঘটনাটি ঘটেছে এবং আমার বাবার নামটিও সঙ্গত কারণে বলতে চাচ্ছি না। যখন ঘটনাটি ঘটে তখন সময় 1995 কি 97 সাল, এমন একটি সময়। আমাদের বেশ কিছু কৃষি জমি ছিল। আমার বাবা এই কৃষি জমিগুলো চাষাবাদ থেকে শুরু করে নিয়ে আর অন্যান্য বিষয় দেখাশোনা করতেন। রাতের বেলা এই জমিগুলো শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে পানি দেয়া হতো। আমাদের জমিগুলো হচ্ছে আমাদের গ্রাম পেরিয়ে আমাদের পাশের গ্রামের মাঠের মধ্যে, যা আমাদের বাড়ি থেকে 3 কিলোমিটার থেকেও কিছুটা দূরে।
তখন গ্রামের রাস্তাগুলি তেমন ভালো না হওয়ায় যানবাহন দিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই পায়ে হেঁটেই আসা যাওয়া করতে হতো। যেহেতু রাতের বেলা সেচ দেয়া হতো, তাই মেশিন চুরির কিন্তু একটি ভয় ছিল, যার কারণে আমার বাবা জমির পাশে ছন এবং খড় দিয়ে তৈরি ছোট ঘরে, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় ডেরা ঘর বলি, সেই ঘরে থাকতেন। তো প্রতিদিনের মতো তিনি এই ডেরা ঘরে পাহারা দিচ্ছিলেন। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ তিনি একটি শব্দ শুনতে পান। তিনি শুনতে পান পানিতে যদি ঘাস ধৌত করা হয় ঠিক যেমনটা শব্দ হয়, ঠিক তেমন শব্দ তিনি শুনতে পাচ্ছিলেন। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, যেদিক দিয়ে শব্দ আসছে বলে মনে হচ্ছে সেদিকে কিন্তু কোনো পানির উৎস নেই। হ্যাঁ, পানি আছে নদীতে, যা সম্পূর্ণ বিপরীত পাশে এবং একটু দূরে। এত দূর থেকে কিন্তু ঘাস ধোয়ার শব্দ এখানে আসা পসিবল নয়। তিনি আরেকটু পর আবার খেয়াল করলেন যে ঘাস ধোয়ার শব্দ যেখান থেকে আসছে বা যে এই শব্দটি করছে, ওখানে কেউ কাশি দিচ্ছে। আর অদ্ভুত ব্যাপার হলো, সেই কাশি দেওয়া কণ্ঠটি ছিল হুবহু আমার ছোট মামার কণ্ঠের মতো। আমার ছোট মামা ঠিক যেভাবে কাশি দিত, ঠিক সেভাবেই একই কণ্ঠে কাশি দিচ্ছিল। তখন আমার বাবা ভাবলেন, কি ব্যাপার, উনি এত রাত্রে এখানে ঘাস ধুচ্ছেন কেন, দেখি তো, বা আসলে কে এসেছে ওখানে। এই চিন্তা করে তিনি ডেরাঘর থেকে বের হন, কিন্তু বের হওয়ার পর কাউকেই তিনি দেখতে পান না। হাতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট জ্বালিয়ে বহু দূরেও কোনো মানুষের অস্তিত্ব তিনি দেখতে পান না। তিনি ভাবলেন হয়তোবা তার মনের ভুল ছিল এবং কিছুটা ভয় পান তিনি। তিনি আবার ডেরা ঘরের মধ্যে ঢুকে যান এবং দোয়া পড়তে থাকেন। বেশ কিছুক্ষণ পর তিনি আরো একটি ভয়ানক ঘটনার মুখোমুখি হন। তিনি আবারও বাহিরে ঘাস ধোয়ার শব্দ শুনতে পান। তিনি এবার বের হবেন কি হবেন না এটি নিয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন। এক পর্যায়ে ডিসিশন নেন তিনি বের হবেন না। কিন্তু এর কিছু সময় পরেই ভয়ানক আওয়াজ হতে থাকে আশেপাশে। তিনি ডেরা ঘরের বেড়া কিছুটা ফাঁকা করে বাহিরে তিনি যেই বিষয়টি দেখতে পান, এটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান বিশাল আকৃতির এক দানব ভয়ানক আওয়াজে আশেপাশে যত জমি আছে সেগুলো দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলছে এবং ওই জমিগুলোর মাঝখান দিয়ে লাফালাফি করে ভূমিকম্প সৃষ্টি করে ওই জমিগুলো পুরো নষ্ট করে ফেলছে। তখন আব্বু অনেক ভয় পান। তিনি ভাবছিলেন এই বুঝি ওই ভয়ানক দানবটি এই ঘরের উপর এসে আছড়ে পড়বে আর এই ঘরটি চূর্ণ বিচূর্ণ করে দেবে এবং ওনার সেখানেই মৃত্যু হবে। তিনি হারিকেনের আলো বাড়িয়ে দেন এবং জোরে জোরে দোয়া পড়তে থাকেন। একটি পর্যায়ে আব্বু ফিল করেন ওই দানবটি হেঁটে হেঁটে আব্বুর ডেরার পাশে চলে এসেছে এবং এমন ভয়ানক আওয়াজ করছে, মনে হচ্ছে সেই আওয়াজেই এই ডেরা ঘরটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। একটি পর্যায়ে ওই দানবটি ওই ঘরটি ভেঙে ফেলার জন্য ধাক্কা দিতে থাকে। তখন আব্বু আরো জোরে জোরে দোয়া পড়তে থাকেন। এর মধ্যে ওই যে নদীর কথা আমি বলেছি, ওই নদীটি দিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা যাওয়ার শব্দ শুনতে পান আব্বু। আর ওই শব্দটা যখন হচ্ছিল সেই সাথে সাথেই ভেসে আসে ফজরের আজান। যেহেতু ওই সময় গরমকাল ছিল, এই কারণে
ফজরের আজান কিন্তু একটু তাড়াতাড়ি দেয়, শীতকালে অবশ্য একটু দেরি হয়। 2-3 মিনিট পর আব্বু লক্ষ্য করেন সবকিছু নীরব হয়ে গিয়েছে। আব্বু দেরি না করে দ্রুত বাড়ির দিকে রওনা দেন এবং বাড়িতে পৌঁছে সব ঘটনা খুলে বলেন আমার দাদির কাছে। আমার দাদি তখন আমার বাবাকে গোসল করিয়ে ঘরে প্রবেশ করান। যখন আমার দাদা এই ঘটনা শোনেন, তিনি জমিগুলো দেখতে যান এবং গিয়ে দেখেন জমিগুলো একদম স্বাভাবিক, ঠিক যেমনটি আগের দিনে ছিল। এরপর আমার দাদি একজন বড় হুজুরের মাধ্যমে জানতে পারেন আমার বাবার রাতে ওইখানে পাহারা দেওয়ার কারণে একটা খারাপ জিন খুব রাগান্বিত হতো এবং সে ঠিকমতো আসা যাওয়া করতে পারতো না, তাই বাবার ক্ষতি করতে চায় সে। কিন্তু আব্বুর দোয়া পড়া এবং আজানের কারণে সে আর কিছু করতে পারেনি। আল্লাহ সহায় না হলে হয়তো সেদিনই আব্বুর শেষ দিন হতো। ঘটনার পর আমার বাবা শারীরিকভাবে কিছুদিন অসুস্থ থাকেন এবং পরবর্তীতে সুস্থ হয়ে যান। এরপর থেকে আর রাতের বেলা বাবা জমির কোনো কাজ করতেন না, যাবতীয় কাজ দিনের বেলায় শেষ করতেন। এই ছিল ঘটনা। আমার কাছে আরো কিছু ঘটনা আছে আমাদের গ্রাম কেন্দ্রিক। যদি এই ঘটনাটি প্রচার করা হয় ইনশাল্লাহ সেগুলিও ধীরে ধীরে আমি পাঠাবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই, যিনি প্রবাস থেকেও, সুদূর দুবাই থেকেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসলে ঘটনা ছোট বড় এটি কোনো বিষয় নয়, বিষয়টি হচ্ছে যে ঘটনার সত্যতা এবং এই ঘটনাটা আমাদের দেশের চিরাচরিত ঘটনার সাথে আমরা মিলে কিনা, এবং ঘটনাটি খুব যে ভয়ঙ্কর হতে হবে এবং ভয়ঙ্কর হতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ঘটনাগুলো অনেক সময় সাহিত্যিক বা সাহিত্য রচনার পর্যায়ে চলে যাচ্ছে। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের কোনো ঘটনা প্রচার করতে চাই না। আমরা চাই ছোট হোক বা বড় হোক বা যেমনই হোক, ঘটনাগুলো সত্য হতে হবে। যদিও বা ভয়ের ঘটনা কিন্তু প্রমাণ করা সম্ভব নয়, কিন্তু তারপরেও ঘটনা শুনলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে এই ঘটনাগুলো আসলেই মোটামুটি ঘটনা ঘটা পসিবল কি না। যদিও বা ভয়ের ঘটনা ঘটার পসিবল কি না এটা আমরা আসলে কোনোভাবেই বলতে পারবো না, বা এটা বলা উচিত নয়, কারণ অনেক অসম্ভব ঘটনা যেগুলো ঘটে যাচ্ছে, হয়তোবা আমরা সেগুলো জানি না, হয়তোবা আমরা চিরাচরিত কিছু ঘটনা শুনে অভ্যস্ত, সেগুলোর মধ্যেই আমাদের চিন্তাটা আটকে আছে। এরকম যখনই ব্যতিক্রম কিছু আসে তখন আমরা চিন্তা করি এটা মনে হয় ঘটা সম্ভব না। আসলে অনেক কিছুই ঘটনা সম্ভব, ঘটনা যেগুলো আমাদের বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে এবং বহির্বিশ্বে আরো অনেক অদ্ভুত ঘটনা আছে যেগুলো নিয়ে সিনেমা হয়, নাটক হয়, অনেক কিছু হয়। তো এই জন্য আমরা একবারে আসলে বলতে পারবো না, কিন্তু ঘটনা যেমনই হোক, খুব ভয়ানক হোক বা ভয় কম হোক, আমরা চাই সত্য ভয়ের ঘটনা। তো চলে যাচ্ছি আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের পরবর্তী ও শেষ ঘটনায়। আবারও স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের ফ্রাইডে স্পেশাল এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায়। এবারের ঘটনা ছোট ছোট বেশ কয়েকটি ঘটনা মিলিয়ে পূর্ণাঙ্গ একটি ঘটনা তৈরি করেছি। আর এবারের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনার বয়রা বাজার থেকে মোহাম্মদ আবিদ শাহরিয়ার, যিনি বর্তমানে খুলনা পাবলিক কলেজে লেখাপড়া করছেন এবং 2022 সালের ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। আর ঘটনাটি যিনি তাকে দিয়েছেন তারই বন্ধু রাকিব। আর এই ঘটনাটি যেই জায়গা কেন্দ্রিক সেটি হচ্ছে খুলনার টিএনটি কলোনি। খুলনা বয়রা বাজারের থেকে একটু পাশেই মহিলা কলেজ রয়েছে, আর ওই মহিলা কলেজের পাশেই রয়েছে টিএনটি কলোনি। টিএনটি কলোনি সম্পর্কে কিছু বর্ণনা না দিলেই নয়। টিএনটি কলোনিতে ঢোকার সাথে সাথেই হাতের ডান পাশে একটি মসজিদ রয়েছে, মসজিদের পাশে স্কুল রয়েছে, আর মসজিদের সামনে দিয়েই চলে গিয়েছে একটি লম্বা রাস্তা। রাস্তার দুপাশে বেশ কিছু আবাসিক ভবন রয়েছে এবং একদম শেষ মাথায় টিএনটি কলোনির শেষ মাথায় সীমানা প্রাচীর রয়েছে এবং
ওই সীমানা প্রাচীরের আগেই রয়েছে একটি বড় পুকুর। এই কলোনির মধ্যেই স্কুল রয়েছে, আর এখানে যে পরিমাণ আবাসিক ব্যবস্থা রয়েছে সেখানে 40টি পরিবার বসবাস করতে পারে। কিন্তু বর্তমানে সেই ভবনগুলোর অবস্থা জরাজীর্ণ হওয়ার কারণে বর্তমানে প্রায় 13টি পরিবার সেখানে বসবাস করছে। বেশ কয়েকটি ভবন পরিত্যক্ত হয়ে গিয়েছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমন একটি অবস্থা। আর টিএনটি কলোনি সম্পর্কে আর একটা ইনফরমেশন, সেটি হচ্ছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী বহু মানুষকে এই টিএনটি কলোনির মধ্যে নিয়ে এসে তাদের উপর নির্মম অত্যাচার এবং হত্যাযজ্ঞ চালিয়েছে। অধিকাংশ সময় দেখা যেত যে বিভিন্ন লাশগুলোকে সেখানেই মাটির নিচে পুঁতে রাখত। হতভাগ্য এই মানুষগুলোর বহুদিন যাবৎ কোনো খোঁজ খবর ছিল না, কিন্তু পরবর্তীতে টিএনটি কলোনির সংস্কার, বিভিন্ন ভবন নির্মাণ এ সংক্রান্ত কাজে যখন মাটি খোঁড়ার প্রয়োজন হয়, তখন মাটির বিভিন্ন জায়গা থেকে এই হতভাগ্য মানুষগুলোর দেহাবশেষ বেরিয়ে আসে। যাই হোক, আমরা চলে যাব মূল ঘটনায়। ঘটনাটি যেহেতু আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব এবং তার পরিবারের সাথে ঘটেছিল, আর ঘটনাটির শুরুটা আমরা 2011 সাল থেকে, মানে আমাকে যে ঘটনাগুলো পাঠিয়েছেন এই ঘটনাগুলোর শুরুটা 2011 সালে। 2011 সালের দিকে প্রথম যে ঘটনাটি সেটি বলছি। তো আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব, তখন তিনি ক্লাস 3-তে পড়তেন। আর ওই সময়ে ওনারা যেই বিল্ডিংটাতে থাকতেন, ওই বিল্ডিংয়ের যেই ফ্ল্যাটটা ছিল সেখানে, ওই ফ্ল্যাটে 2টো রুম ছিল, একটি স্টোর রুম ছিল, একটি কিচেন এবং ওয়াশরুম, এবং একটা লাগোয়া বারান্দা রয়েছে এই ফ্ল্যাটে। শুধু এই ফ্ল্যাট না, অধিকাংশ ফ্ল্যাটগুলোর ডিজাইন একই রকম আর কি। তো এই রাকিবের আম্মু, উনি ভোরবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠতেন। তো এমনই এক ভোর রাতে উনি যখন উঠেছেন, ওঠার পর উনি তখনও মানে ঘুম কেবল ভেঙেছে তার, সবেমাত্র একটু উঠেছেন আর কি, এমন একটা অবস্থা। হঠাৎ করে তার মনে হলো কে যেন তার মাথার চুল ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে আসছে, এবং বের করে মানে টেনে হিচড়ে, মানে এটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গিয়েছে। মানে উনি আসলে বুঝতেই পারছিলেন যে কি ব্যাপার, কি হচ্ছে আমার সাথে। টেনে হিচড়ে ওনাকে বারান্দার কাছে নিয়ে আসে, এবং তারপরে দেখে যে কেউ নেই। উনি শুরুতে চিন্তা করেছিলেন উনি দুঃস্বপ্ন দেখলেন কি না, কিন্তু না, দুঃস্বপ্ন দেখলে তো তার বিছানাতেই থাকার কথা। মানে স্বপ্ন ভেঙে তাকে তো মানে উনি স্বপ্ন ভেঙে যেখানে ঘুমিয়েছিলেন সেখানেই নিজেকে আবিষ্কার করার কথা, কিন্তু দেখলেন যে না, উনি বারান্দাতেই দাঁড়িয়ে আছেন এবং ওনার চুল এলোমেলো। উনি প্রচন্ড ভয় পেয়েছিলেন সেই ভোর রাতে, যে কি ব্যাপার, হঠাৎ করে আমাকে এইভাবে চুল ধরে কে এখানে নিয়ে আসলো। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, ওই রাতে ওনার হাজব্যান্ড মানে রাকিবের আব্বু বাসায় ছিল না। রাকিব এবং রাকিবের আম্মু, যদিও রাকিব অন্য একটা ঘরে ঘুমাতো, যেহেতু ওই সময় বাড়িতে রাকিবের বাবা ছিল না, এই কারণে রাকিবকে তার আম্মু তার রুমে ডেকে নিয়ে যায়, যাতে রাকিবও রাত্রে একা একা ভয় না পায়, এবং উনিও একাকী একটু আনইজি ফিল করছিলেন, নিশ্চয় তার হাজব্যান্ড ওই রাত্রে ছিল না বাড়িতে। আর ওই রাত্রেই এই ভয়ানক ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছিল। এর কিছুদিন পর মহিলা কলেজের 4 জন আপু তারা রাকিবদের বাসায় সাবলেট ভাড়া নেয়। আর সাবলেট সম্পর্কে তো আমরা জানি যে একটি বাসা ভাড়া নেওয়ার পর ভাড়াটিয়া যদি ওখানকার কোনো একটা অংশ অন্য আরেকজন ভাড়াটিয়াকে ভাড়া দেয়,
সেই ভাড়াটাকে সাবলেট বলা হয়। আর রাকিবের আব্বু সরকারি চাকরি করতেন, যার কারণে টিএনটি কলোনিতে তারা ওই কোয়ার্টার পেয়েছিলেন। তো দেখা যেত রাকিব যেহেতু অনেক ছোট ছিল আর চাকরির ব্যস্ততায় রাকিবের আব্বু দিনের অধিকাংশ সময় বাইরে থাকতো। আর যদি এখানে কেউ কোনো মেয়েরা থাকে তাহলে রাকিবের আম্মুরও একটু নিঃসঙ্গতা কাটবে, এই চিন্তা করে সেখানে সাবলেট ভাড়া দেয়া হয়। আর যেহেতু ওই মহিলা কলেজটা পাশেই ছিল, ওই মহিলা কলেজের মেয়েরাও অনেকেই আশেপাশের বিভিন্ন সিকিউরড প্লেসগুলোতে বিভিন্ন পরিবারের সাথে সাবলেট নিয়ে সেখানে থাকতো, বা এখনও এরকম থাকে। তো এমন 4 জন মেয়ে রাকিবদের বাসায় সাবলেট নিয়ে থাকে। তখন রাকিবের আম্মু, আব্বু এবং রাকিব এক রুমে থাকতো, আর একটি রুমে ওই 4 জন আপু থাকতেন। তো এভাবেই মোটামুটি কেটে যাচ্ছিল দিন। এক রাতে ঘটে আরেকটি ঘটনা। সেটি হচ্ছে যে এই যে 2 রুম যেটাতে রাকিবের পরিবার থাকতো এবং ওই যে 4 জন আপু থাকতো, এই 2 রুম আলাদা আলাদা হলেও একটি দরজা ছিল যে এক রুম থেকে আরেক রুমে আসার জন্য। যেহেতু এই রুমটা ভাড়া দিয়ে দেয়া হয়েছিল, এই কারণে ওই দরজাটি সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছিল। এবং যেখানে দরজাটি বন্ধ করে রাখা হয়েছে সেখানে অন্য একটি ফার্নিচারও দিয়ে রেখেছিল ওই রাকিবের পরিবার। এক রাতে আনুমানিক রাত প্রায় 1টা কি 1:30 বাজে, তখন বাড়ির সকলে মোটামুটি ঘুমিয়ে গিয়েছে। রাকিবের পরিবারও তারা গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে যে 4 জন আপু সেখানে ছিল এর মধ্যে 2 জন ঘুমিয়ে গিয়েছিল, অন্য 2 জন তখনও সজাগ ছিল, কিন্তু রুমের লাইট অফ ছিল, ডিম লাইট জ্বালানো ছিল। তারা 2 জন নিজেদের মধ্যে কথা বলছিলেন আস্তে আস্তে করে। হঠাৎ তারা দেখতে পান যে রাকিবদের যে রুম, এই যেহেতু এবং তাদের যে 4 জন থাকে, যে তাদের যে রুম, এর রুমের মাঝখানে একটা দরজা রয়েছে। তারা দেখতে পায় ওই দরজাটি রাকিবদের ওই পাশ থেকে খুলে গেল। খুলে যাওয়ার পর রাকিব বের হয়ে এসেছে ওই দরজা দিয়ে, এবং দরজা দিয়ে বের হয়ে সে তাদের রুমের যেই দরজা, মানে ওই 4 জন মেয়ে যেই রুমে থাকতো সেই দরজার, তখন কিন্তু দরজার সিটকেনি লাগানো ছিল না, ওই দরজার একটা অংশ খুলে সে বের হয়ে গেল, মানে রাকিব বের হয়ে গেল। রাকিব যখন ঢুকেছে তারা বেশ চমকে গিয়েছে, কি ব্যাপার, রাকিব হঠাৎ, বাচ্চা মানুষ, সেই দরজা খুললো কিভাবে আর এই ঘরে ঢুকলো কিভাবে? কারণ ওই দরজার যে উপরে যে সিটকিনি ছিল এটা কিন্তু কোনোভাবেই রাকিবের নাগাল পাওয়ার কথা নয়। এমনকি যে ফার্নিচারটা দরজার সামনে দিয়ে রাখা হয়েছিল তার উপর উঠেও যদি রাকিব খোলার চেষ্টা করে সেটাও পসিবল ছিল না। তারা যখন দেখে রাকিবকে, তখন রাকিবকে ডাক দেয়, রাকিব, রাকিব, কি ব্যাপার বাবা? তো রাকিব কোনো উত্তর দেন এবং কোনো কথা ভ্রুক্ষেপও করে না, সে শুধু রুম দিয়ে ঢুকে আবার দরজা দিয়ে বের হয়ে যায়। তখন একজন আপু আবার দরজা খুলে দেখতে যায়, কি ব্যাপার, রাকিব এত রাত্রে এদিক দিয়ে ঢুকে কোথায় গেল? তারা দরজা খুলে রাকিবকে কোথাও দেখতে পায় না। আরো একটি অদ্ভুত ব্যাপার হলো যে রাকিব যখন চলে যায় তারা ওই দরজার দিকে তাকিয়ে দেখে ওই দরজা বন্ধ, কিন্তু একটু আগেই তো রাকিব খুলে বের হয়েছিল, দরজা ভেতর থেকে আবার বন্ধ করে দিল কে? পরের দিন সকালবেলা যখন রাকিবের আম্মাকে ওই আপুরা বিষয়টি জানায়, তখন রাকিবের আম্মু বলে, না তো, এই ধরনের ঘটনা তো ঘটেনি, রাকিব তো ওই দরজা খুলতেই পারবে না। আর রাকিবকেও যখন জিজ্ঞাসা করা হয়, তখন তো যেহেতু রাকিব ক্লাস 3-তে পড়ে, সে বললো, না তো, সে তো রাতের বেলা এরকম কোথাও যায়নি। আর তাছাড়া ওই রুমে তো তারা কখনো ঢোকে না, যেহেতু সাবলেট দেওয়া হয়েছে। তো এটি ছিল দ্বিতীয় ঘটনা। এরপরে আমরা চলে যাব তৃতীয় ঘটনায়। এই ঘটনাটিও রাকিবের আম্মুর সঙ্গে ঘটেছিল। তো শুরুতেই বলেছি এই ঘটনাটি আবার ঘটেছে বেশ কিছুদিন পরে আর কি। শুরুতেই বলেছি যে রাকিবের আম্মু মানে আন্টি, উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন রেগুলার। তো উনি সেই ভোর রাতে উঠেছিলেন। ভোর রাতে উঠে অজু করার জন্য উনি যখন
বেসিনের কাছে যাবেন বা যাচ্ছিলেন, তখন যে প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, মানে যেই করিডোর, ছোট্ট করিডোর দিয়ে উনি হেঁটে যাচ্ছিলেন, ওই বেসিনের কাছে, মানে বেসিনের কাছেই ওয়াশরুম, সেখানে একটি জানালা রয়েছে। তো উনি জানালার দিকে তাকিয়ে দেখেন যে শুধু একটা মাঝারি সাইজের মানুষের মাথা দেখা যাচ্ছে। মাথাটা স্বাভাবিক ছিল, তেমন ভয়ঙ্কর কোনো মাথা ছিল না, স্বাভাবিক একটা মাথা দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা এবং চেহারাটা স্পষ্ট দেখা গেল, মাথার নিচের অংশ, গলা, এটা দেখা যাচ্ছে না। উনি প্রথমে ভেবেছিলেন চোর হবে। উনি চিৎকার করতে যাবেন, হঠাৎ তিনি দেখতে পান যে এই মাথাটি মনে হলো বাতাসের সাথেই আস্তে আস্তে মিলিয়ে গেল। মানে হঠাৎ যে মিলিয়ে গিয়েছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে আস্তে আস্তে মাথাটি অদৃশ্য হয়ে গেল। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, যে যেই অংশে ওই মাথার ওই অবয়বটি দেখা গিয়েছিল, সেখানে কিন্তু কোনো পাইপ জাতীয় কিছু ছিল না যেখান দিয়ে কোনো চোর বেয়ে একটি 3-4 তলা ভবনে উঠতে পারে। আর ওখানে দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না। তাহলে এই যে মাথা, এটি আসলে কে ছিল? নিশ্চয়ই এটি স্বাভাবিক কোনো মানুষ ছিল না। আর যদি মানুষই হতো তাহলে তার মাথার নিচের অংশ, মানে গলা, দেখা যেত। কিন্তু গলা কেন দেখা যাচ্ছিল না? কারণ বেসিনে লাইট জ্বালানো ছিল। সেই লাইটের আলোতে যদি চেহারা দেখা যায়, তাহলে শরীরের নিচের অংশ, স্পেশালি গলা, কেন দেখা যাচ্ছিল না? রাকিবের আম্মু চোর ভেবে চিৎকার করতে যাবেন, তার আগেই কিন্তু ওই মাথাটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি ছিল তৃতীয় ঘটনা। এবার চলে যাব চতুর্থ ঘটনায়। এই ঘটনাটি খুব বেশি দিন আগের না, বছরখানেক আগের ঘটনা। রাকিবের ফুপু, তার নাম হচ্ছে সূর্য ফুপু। এই সূর্য ফুপু তার মেয়ের সাথে রাকিবদের বাসায় বেড়াতে আসে। তো যেহেতু ওই সময় আবার সাবলেট নাই, সাবলেট অল্প কিছুদিনই ছিল আর কি, ওই 2011 সালের দিকে আর কি। তো সূর্য ফুপু তার মেয়ের সাথে যখন বেড়াতে আসে, তখন যেহেতু মাত্র শোবার ঘর ছিল দুটো, এই জন্য রাকিবের আব্বা, আম্মা এবং রাকিব একটা ঘরে থাকে, আর সূর্য ফুপু এবং তার মেয়ে যেহেতু গেস্ট হিসাবে এসেছেন কয়েকদিনের জন্য, তারা আর একটা রুমে থাকে। তো এক রাতে ঘটে ভয়ানক একটি ঘটনা। রাত আনুমানিক 12:30টার দিকে ইলেকট্রিসিটি ছিল না, লোডশেডিং চলছিল। তো গরমকাল ছিল, গরমের কারণে এই সূর্য ফুপু, ওনার ঘুম আসছিল না। তো উনি রুমের মধ্যে পায়চারি করছিল। তো রুমের যে জানালাটা ছিল, পায়চারি করতে করতে একবার জানালার কাছে যায়, আবার অন্য সাইডে চলে আসে। তো জানালার কাছে যখন গিয়েছে, তখন উনি দেখতে পাচ্ছেন যে এই কলোনির মধ্যে যে রাস্তা রয়েছে, সেই রাস্তা দিয়ে সাদা পাঞ্জাবি পরা একজন লোক হেঁটে যাচ্ছে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছিল, যেহেতু তখন ইলেকট্রিসিটি ছিল না। কলোনির মধ্যে যেই ল্যাম্পপোস্টগুলো ছিল, স্বাভাবিকভাবে তখন তো ল্যাম্পপোস্টগুলো জ্বলছিল না, যেহেতু ইলেকট্রিসিটি নেই। কিন্তু চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন যে সাদা পাঞ্জাবি পরা একজন মানুষ হেঁটে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন, কি ব্যাপারে এত রাত্রে এরকম ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা পরে একজন লোক হেঁটে যাচ্ছে? এখন যেতেই পারে, কলোনির তো আরো পরিবার আছে, হয়তোবা উনিও লোডশেডিং এর কারণে রাত্রেবেলা হাঁটতে বের হয়েছেন, ঘুম আসছে না, উনি এটা চিন্তা করেছেন। এদিকে কি হয়েছে, সূর্য ফুপুর যে মেয়ে, তারও কিন্তু ঘুম ভেঙে যায় গরমের কারণে। তখন সে আবার সূর্য ফুপুকে বলে যে, মা, জানালার কাছে কি দেখো? তো উনি আবার মজা করে তার মেয়েকে বলে, ভূত দেখবি, এদিকে দেখে যায় যে একটা ভূত দেখা যাচ্ছে। এই বলে উনি জানালার কাছ থেকে চলে আসেন। তো সূর্য ফুপুর মেয়ে, উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, মা এরকম ভূতের প্রসঙ্গ কিভাবে আসলো, দেখি উঠে যাই। তো সে কিন্তু কোনো রকম অন্য কোনো চিন্তা করেনি, ভয়টা এই টাইপের কোনো কিছু চিন্তা করেনি। কিন্তু উনি যখন জানালার কাছে গিয়েছেন, আর নিচে যখন তাকিয়েছেন, তাকানোর সাথে সাথে উনি প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন। তখন সূর্যপ্রভু জিজ্ঞেস করে, কি হয়েছে? তখন বলে যে, আমি ভূত দেখেছি। বলে, ভূত দেখলি মানে?
বলে, হ্যাঁ তুমি আমাকে বললে না সত্যি ভূত। বলে, আরে আমি তো একটা সাদা পাঞ্জাবি পরা মানুষকে দেখেছি আর মজা করেছি তোর সাথে। বলে, না, আমি রাস্তার দিকে তাকিয়ে দেখি একটি কঙ্কাল, স্পষ্ট বোঝা যাচ্ছে তার শরীরে কোনো মাংস নেই, কিচ্ছু নেই, একটা কঙ্কাল, ঠিক একটা মানুষ যেভাবে হাঁটে এভাবে হেঁটে যাচ্ছে এবং এই কঙ্কালটি আমার দিকে তাকিয়েছে। আমি চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পেয়েছি। তার এই চিৎকারে অন্য রুম থেকে সবাই চলে আসে। বলে, কি হয়েছে? তারা বিষয়টি খুলে বলে। এবার চলে যাব পঞ্চম ঘটনা। যদি আরো অনেক ঘটনা রয়েছে, কিন্তু এবারের ঘটনাটি বলে আবিদ শাহরিয়ার তার ঘটনাটি শেষ করেছেন। ওই কলোনিতে দুজন দারোয়ান থাকতো। এই দারোয়ান যেটি করতো, রাতের বেলা একজন ওই সীমানার এক পাশে দাঁড়াতো আর একজন আর এক পাশে দাঁড়াতো। তারা রাউন্ড করে পাহারা দিত। মানে একজন এক জায়গা থেকে হাঁটা শুরু করে শেষ পর্যন্ত যখন যেই জায়গাটাতে আসে, ওই শেষ মাথা থেকে আরেকজন শুরু করে, শেষ হাঁটতে হাঁটতে আবার প্রথমজন যেখান থেকে শুরু করেছিল সেখানে আসে। এইভাবে চক্রাকারে তারা ওই কলোনিটি পাহারা দেয় এবং নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়, একজন আরেকজনকে ডাক দেয়। এর মধ্যে একজনের নাম ছিল জাহিদ আর একজনের নাম ছিল হাকিম। তো জাহিদ হাকিমকে ডাক দেয়, হাকিম আছিস? তখন আবার হাকিম বলে, হ্যাঁ আসি। আবার মাঝে মাঝে হাকিম জাহিদকে ডাক দেয় যে, জাহিদ, জাহিদ আসিস? তখন জাহিদ বলে, হ্যাঁ আছি। মানে এরকম শব্দ হওয়ার কারণে নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন থাকতো। আর তাদের মধ্যে কথাবার্তা হওয়ার কারণে যদি চোর কখনো আসতো, তারা বুঝতো যে পাহারাদাররা রয়েছে সেখানে, চুরি করতে যাওয়া যাবে না। আর নিজেদের মধ্যে যখন একটু দূরত্ব সৃষ্টি হয়ে যেত, তারা নিজেরা এই কারণে কথা বলতো, যদি কেউ কখনো সমস্যায় পড়ে যাতে দৌড়ে সাথে সাথে সেখানে যাওয়া যায়। কারণ চোর যদি আসে, অনেক সময় একা একজন পাহারাদার কিন্তু সম্মিলিতভাবে চোরের মোকাবেলা করা সম্ভব নয়। এই জন্য তারা নিজেদের মধ্যে শব্দ করে কমিউনিকেশনটা মানে মেনটেন করত। তো এই যখন এইভাবে তারা চলছিল, এই ঘটনাটিও কিন্তু খুব বেশি দিন আগের না, এই অল্প কিছুদিন আগের আর কি, বছরখানেক আগের। এদিকে কি হয় যে হাকিম হাঁটতে হাঁটতে এক পাশে চলে গেছে। এদিকে জাহিদ তিনি আবার আর এক পাশে আছেন। স্বাভাবিকভাবেই জাহিদ ডাকছে, হাকিম আসিস? ওপাশ থেকে কোনো উত্তর আসে না। তো জাহিদ মনে করেছেন হয়তো বা হাকিম শোনেনি, এজন্য আবারও ডাক দেয়, জাহিদ আছিস? হাকিম আছিস? তখনও কোনো উত্তর আসে না। চিন্তা করে কি ব্যাপার, আবারও ডাক দেয়। এইবার বেশ জোরে ডাক দেয়, হাকিম আছিস? এবার যখন ডাক দিয়েছে, তখন দেখে হাকিম ছুটতে ছুটতে জাহিদের দিকে আসছে। তখন যখন জাহিদ হাকিমকে দেখে, তখন দেখে হাকিমের চেহারায় ভয়ের ছাপ এবং সারা শরীর ঘেমে ভিজে গিয়েছে। তখন জাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে? বলে, আমি যখন হাঁটতে হাঁটতে পুকুরের দিকে গিয়েছি, তখন দেখি সাদা ধবধবা কাপড় পরা একজন মহিলা পুকুর ঘাটে বসে কাপড় খাচ্ছে, এবং সে যে কাপড়টা খাচ্ছে এটির রঙও সাদা। তো আমি চিন্তা করলাম, কি ব্যাপার, এত রাতে এখানে কাপড় কাছে কে? কারণ এটা তো যারা যারা ফ্ল্যাট বাসা, রাতের বেলা সাধারণত কখনোই কেউ কাপড় কাচার জন্য কোনো মহিলা নামে না, তারপরও কোনো প্রয়োজনে নামতে পারে। এখন যদি কেউ নেমেও থাকে, স্বাভাবিকভাবেই যেহেতু তারা পাহারাদার, জিজ্ঞাসা তো করতে হবে যে সে কে। ওই চিন্তা করেই কৌতূহলী হয়ে স্বাভাবিকভাবে প্রথমে তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করেন যে, আপনি কোন ফ্ল্যাটের, এত রাত্রে এখানে কি করছেন? তখন কোনো উত্তর আসে না। উনি বারবার যখন বলছিল কোনো উত্তর দেয় না, তখন উনি চিন্তা করেছে যে এই বিল্ডিং বা এই কলোনির কেউ হলে তো অবশ্যই তাকে উত্তর দিত, কারণ সবাই, প্রত্যেকটা মানুষ ছোট থেকে বৃদ্ধ সবাই তাদেরকে চেনে, এই দুইজনকে, এই দুই পাহারাদারকে আর কি। তো বারবার কথা বলার পর উত্তর দিচ্ছেন, এর কি কলোনির বাইরের কেউ নাকি এত রাত্রে এখানে এসেছে? তো ওই চিন্তা করে, আর যেহেতু বারবার বলার পরে উত্তর দিচ্ছিল না, উনি বেশ ক্ষুব্ধ হন এই আচরণে। উনি আরো কাছে যান
কাছে গিয়ে হয়তোবা একটু ধমক টমক দেবেন, এই নিয়েতে উনি কাছে গিয়েছেন। আর যখনই কাছে গিয়েছেন, হঠাৎ করে এই কাপড় ধোয়া বাদ দিয়ে ওই মহিলাটি হাকিমের দিকে তাকায়। ওই মহিলাটির চেহারা মানুষের মতো যদিও বা, কিন্তু তার চেহারায় এমন, মানে তার চোখে এমন ভয়ঙ্কর একটি চাহনি ছিল, যে চাহনিটা স্বাভাবিকভাবে কোনো মানুষের হতেই পারে না। ভয়ঙ্কর চাহনি দেখে হাকিম এত জোরে দৌড় দিয়েছে, ওখান থেকে দৌড় দিয়ে জাহিদের কাছে চলে গিয়েছে। তখন জাহিদ আবার হাকিমকে নিয়ে যখন পুকুর ঘাটে আসে, তখন তারা কাউকে দেখতে পায় না। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছিল যে এটি কোনো মানুষ ছিল না, কারণ এত দ্রুত এখান থেকে কোনো মহিলা এই হাঁটতে হাঁটতে কলোনির রাস্তা দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। TNT কলোনি কেন্দ্রিক বেশ অনেক ঘটনা রয়েছে। আর আবিদ শাহরিয়ার বন্ধু রাকিব, তারা মাসখানেক হলো TNT কলোনিতে আর থাকছেন না, তারা বাহিরে বাসা নিয়েছেন। যেহেতু সেখানকার বিল্ডিংগুলোর অবস্থা খুব বেশি সুবিধার না, বেশ জরাজীর্ণ হয়ে গেছে, এই কারণে তারা সেখান থেকে বাসা চেঞ্জ করে কাছেই আর একটা জায়গায় বাসা নিয়েছেন। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ আবিদ শাহরিয়ারকে TNT কলোনি কেন্দ্রিক চমৎকার কয়েকটি ঘটনা